আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের যে রুটিন অনুযায়ী বা আমাদের পরীক্ষার অনুযায়ী আমাদের পরীক্ষা কিন্তু এমটি পরীক্ষা, যেটা আমাদের মান্থলি টেস্ট হয়। সেই মান্থলি টেস্টটা হচ্ছে এই মাসে 24 তারিখে। কিন্তু আমরা অলরেডি রুটিন কিন্তু পেয়ে গিয়েছি, আমরা একটা সিলেবাসও দিয়ে দিয়েছি আপনাদেরকে যে এই সিলেবাসের উপরে আমাদের পরীক্ষাটা হবে, এবং আমরা রুটিন পেয়ে গিয়েছি। এবং 22 তারিখে সবাই আমাদের এমটি পরীক্ষার জন্য খাতা নিতে আসবো, এমটি পরীক্ষার খাতাটা নিতে আসবো সবাই। আমি একটা জিনিস আশা করতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফার্স্ট এমটি, এটা হচ্ছে 30 মার্কসের। তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। কেন পরীক্ষা ইম্পর্টেন্ট আমি বলি যে এই 30 মার্কস কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারের সাথে যোগ হবে, যোগ হয়ে এটাকে আমরা করার পরে আমরা 100 মার্কসে নিব, ঠিক আছে? তাহলে এই এমটি পরীক্ষাটা দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। আমরা এখনও যারা পরীক্ষা অ্যাটেন্ড করতেছি না, অথবা আমরা এখনও যারা ক্লাস করতেছি না বা ক্লাস করি না, অনলাইনে ক্লাস করি না, জুমের পরীক্ষা দিই না, অথবা জুমে ক্লাস করি না, ভিডিও ক্লাস দেখি না, তাদেরকেও আমি একটু অ্যালার্ট করতেছি যে ফার্স্ট সেমিস্টারটা আমরা কিছুটা ফ্লেক্সিবল রেখেছি, কিছুটা ফ্লেক্সিবল কোশ্চেন হয়েছে, কিছুটা ফ্লেক্সিবল আমরা রেখেছি। কারণ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থাটা ভালো ছিল না, করোনা পরিস্থিতি, ক্লাসে জয়েন করা, আইডি না পাওয়ার সমস্যা, কেউ হয়তো ঢাকার বাইরে চলে যাওয়া, এক্সেট্রা অনেক ধরনের প্রবলেম ছিল। কিন্তু এখন পরিস্থিতি যেভাবে মোটামুটি বলবো না, যে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়ে এসছে, এবং আমরা কিন্তু ইচ্ছা করলে ক্লাস করতে পারি, ইচ্ছা করলে স্যার ম্যাডামদের সাথে জয়েন করে কথা বলতে পারি। তাহলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা হবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারে আমরা যেহেতু কিছুটা স্যাক্রিফাইস করেছি, কিছুটা হয়তো পাস করেন নাই বা কিছু করেন নাই, সেই ধরনের কোনো স্টেপ আমরা নেইনি। বাট সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা ইম্পর্টেন্ট এই জন্য যে এটাকে আমরা সেকেন্ড ইয়ার ফাইনাল হিসেবেও ধরতে পারি। তো এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় যারা ভালো মতো পড়াশোনা করবেন না, বা পরীক্ষার রেজাল্টটা ওইভাবে আসবে না, অথবা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় খুবই খারাপ করছেন, তাদেরকে কিন্তু এই সেমিস্টার পরীক্ষায় ভালো করে ওই ফেল নাম্বারটাকে পাস নাম্বারে ডাইভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু এটা সেকেন্ড ইয়ারে ওঠার জন্য খুবই রিস্কি হয়ে যাবে। আর এই 30 মার্কসের পরীক্ষাটা, এই এমপি পরীক্ষাটা ইম্পর্টেন্সটা হচ্ছে এই জায়গাতে যে এমপি পরীক্ষার কোশ্চেনগুলো খুব ভালো হয়, সুন্দর হয়, এবং মার্কসটা যেহেতু 30 মার্কসের একটা পরীক্ষা, মার্কস তোলাটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হয় না। এই কারণে আমি বলতেছি যে এই 30 মার্কসটা কিন্তু আমাদেরকে ওই সেকেন্ড সেমিস্টারে 100-এর সাথে যোগ হয়ে তারপরে এটাকে ডাইভার্ট করে আমরা কী করবো, পুরোটা টোটালি 100 মার্কসে যাবে। আর 10 নম্বরের একটা সিটি পরীক্ষা আমি যে কোনো সময় অনলাইনে নিয়ে নিব, সেটা আলাদা বিষয়। এখন কথা হচ্ছে তার মানে কি, যে আমাদের প্রত্যেককে, আমাদের মেয়ে যে কটা আছে, ছেলে যে কটা আছে, যেহেতু আমরা সবাই ক্লাসটা দেখবো, সবাইকে আমাদের কি করতে হবে, এমটি পরীক্ষাটা অবশ্যই দিতে হবে, এবং এটা বাধ্যতামূলক। অবশ্যই 22 তারিখে আপনারা যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছেন, হয়তো নিজেদের ফ্রেন্ডদের মধ্যে অনেকে পরীক্ষা দেয় না, এরকম অনেকে আছে। সো আপনারা যারা সার্কেলের মধ্যে আছেন, যারা গ্রুপে আছেন, বিভিন্ন গ্রুপে আছেন, তাদেরকে শুধু এইটুকুই বলবেন যে এমটি পরীক্ষা দেওয়া অবশ্যই জরুরি। কারণ 30 নম্বরে 00 চলে গেলে সেমিস্টার পরীক্ষা এটা এফেক্ট হয়, এবং এটাতে 5 নম্বর উঠানো যায় না। এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেকেন্ড এই এমটি পরীক্ষাটা দেওয়ার। তো আজকে যেটা হচ্ছে আমি বলতেছি যে 22 তারিখে আপনাদেরকে খাতা দিবে, অবশ্যই টাইম মতো আপনারা খাতাগুলো নিতে আসবেন, আমরা থাকবো নিচে। আর একটা কথা হচ্ছে যে আমি এই সিলেবাসটা দিয়ে দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্ট টিচার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি যেটা রেখেছি সেটা হচ্ছে 2টো চ্যাপ্টার রেখেছি, একটা হচ্ছে 3rd চ্যাপ্টার, আর একটা হচ্ছে 5th চ্যাপ্টার। তো 5th চ্যাপ্টারটা আমি এতদিন ধরে পড়িয়ে আসতেছি, পঞ্চম অধ্যায়টা, যেটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট। এই 5th চ্যাপ্টার আমি পঞ্চম অধ্যায়ে আমি এটা পড়াচ্ছি। তো এখন আমি গত ক্লাসে কাস্টমাইজেশন পড়িয়েছিলাম, এবং গত ক্লাসেই বলেছিলাম এটা আমাদের চ্যাপ্টারটা আমাদের মোটামুটি শেষ। কাস্টমাইজেশনটা পড়লে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো আজকে কি করব, আজকে হচ্ছে আমি এই পুরো চ্যাপ্টারটা, যারা এতদিন আমরা ক্লাস করিনি অথবা যারা বুঝিনি, আজকে আমি পুরো চ্যাপ্টারটা পড়ব। পুরো চ্যাপ্টারটা একটা টাস্কের মতো, যে একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবো, যে পুরো চ্যাপ্টারটার উপর একটা রিভিশন দেবো। তাহলে প্রথমে যদি আমি বলি যে প্রথমে আসছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে। আচ্ছা, উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে? উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার একটা বিশেষায়িত অংশ, ব্যবস্থাপনার একটা অংশ, পুরো ব্যবস্থাপনার মধ্যে যেখানে শুধু প্রোডাকশন কার্যাবলী পরিচালনা করা হয়, ওই প্রোডাকশন বা কাঁচামালকে রূপান্তরিত করতে যে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়, সেই কার্যক্রমগুলোকে বলা হয় হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট। তাহলে হচ্ছে কি, যে কাঁচামালকে রূপান্তরিত করে মানুষের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার জন্য, কাঁচামালকে রূপান্তরিত করে মানুষের ব্যবহার
যে কার্যক্রম পরিচালনা করা হয়, উৎপাদনের জন্য যে কার্যক্রম পরিচালনা করা হয়, সেই কার্যক্রমকে আমরা বলি হচ্ছে প্রোডাকশন কার্যক্রমটাকে, প্রোডাক্টটাকে, যেটাকে আমরা বলি হচ্ছে যে উৎপাদন ব্যবস্থাপনা অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট। এই প্রোডাকশন ম্যানেজমেন্টের মধ্যে আমি এই প্রোডাকশন ম্যানেজমেন্টে আমি যারা জুম ক্লাস করছেন তাদেরকে আমি ছোটো ছোটো অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, যে জনকে সর্বপ্রথম কোথায় হয়, কত সালে হয়, বিভিন্ন জিনিস। তারপরে আসতেছে হচ্ছে আমাদের উৎপাদন কার্যাবলী। উৎপাদন কার্যাবলীকে আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি, উৎপাদন পূর্ব, চলাকালীন এবং বিক্রয়োত্তর সময়। দেখেন আপনারা খেয়াল করেন, আপনাদের খাতার মধ্যে আমি বলছি লিখে নেন, এবং সেই ক্লাসটা আমি আপনাদের জুম ক্লাসে দিয়েছিলাম যে উৎপাদন কার্যাবলী, এটা অবশ্যই ভালো মতো করে পড়বেন, এবং ওই জুম ক্লাসটা যারা করেছেন তারা বুঝবেন যে এই উৎপাদন কার্যাবলীর মধ্যে কিভাবে, এই উৎপাদন কার্যাবলীর উপরে কিভাবে কোশ্চেনটা হবে সেটা কিন্তু আমি ওখানেই ক্লিয়ার করে দিয়েছি যে উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলীটা কিভাবে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আওতা। উৎপাদন ব্যবস্থাপনার আওতাটা হচ্ছে আপনারা পড়ে নেবেন, মোটামুটি এটা পড়লেই চলে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যে আরেকটা জিনিস যেটা ছিল ঐতিহাসিক পটভূমি, সেটা আমি আপনাদেরকে স্কিপ করে গিয়েছিলাম, যে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমিটা কোথায় গেল। আচ্ছা, 1, 2, 5, এটা আমি বলেছিলাম যে আলাদাভাবে লিখবো, বাট এই যে বইয়ের মধ্যে যেটা আছে, সেটা আমি মনে করলাম যে সেটা হচ্ছে বেটার হয় আমাদের জন্য পড়া এই ঐতিহাসিক। আচ্ছা দেখেন, আপনাদেরকে আমি জাস্ট এভাবে দেখাচ্ছি, দেখেন এই জিনিসটা, এই হচ্ছে ঐতিহাসিক পটভূমি। হ্যাঁ, এই পটভূমিটা আপনারা বইটা একটু খোলেন, যেহেতু আমাদের সাথে ক্লাস নিতে করতেছেন, সবাই আপনারা বইটা খুলবেন। এখানে কি দেওয়া আছে যে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমধারার মধ্যে কি আসছে, 1776 ফার্স্ট টাইম হচ্ছে 1776 সাল থেকে শুরু করে নিয়ে 1945 এবং পরবর্তী যুগ হচ্ছে বর্তমানে যেটা চলতেছে, যে সেশনটা চলতেছে 2021, যেটাকে আমরা বলতেছি যে এটা চলতেছে। তাহলে 1945 থেকে রানিং যে ইয়ারটা চলতেছে, যে সেশনটা চলতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগ কখন থেকে শুরু হচ্ছে, আধুনিক যুগ কোশ্চেন যদি বলে আধুনিক যুগ কখন থেকে শুরু হচ্ছে, তাহলে হচ্ছে 1945 থেকে শুরু করে বর্তমানে যেটা চলছে প্রেজেন্ট ইয়ার, যেটা 1945 সাল থেকে বর্তমানে যে বছরটা চলতেছে সেটাকে আমরা আধুনিক যুগ বলতেছি। তার পূর্ববর্তী যুগগুলা কোনটা, যেমন এখানে বলছে 1776 সাল, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমধারার সর্বপ্রথম কত সালে এটা নিয়ে আলোচনা শুরু হয়, সেটা হচ্ছে 1776 সাল, 76 এটা শুরু করেন, এবং সর্বপ্রথম কে এটা নিয়ে আলোচনা করে, এভাবে আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবে পড়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম কত সালে, 1776 সালে সর্বপ্রথম কে আলোচনা করে, সর্বপ্রথম হচ্ছে অ্যাডাম স্মিথ এটা নিয়ে আলোচনা করে। আচ্ছা, তার মূল বক্তব্য কী ছিল, তার মূল বক্তব্য ছিল হচ্ছে উৎপাদন কার্যের ক্ষেত্রে শ্রম বিভাগ করতে হবে, শ্রমটাকে ভাগ ভাগ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এখানে তার অবদানটা কি, তার অবদান হচ্ছে মানে সেইটার মূল বক্তব্যটা যদি আমি বলি, বা এটার এফেক্টটা কী হবে সেটা যদি বলি, সেটা হচ্ছে শ্রমদক্ষতা বৃদ্ধির মাধ্যমে কম সময়ে পণ্য উৎপাদন এবং শ্রমিকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। আচ্ছা, কেন সেই কথাটা বললো, শ্রম বিভাগ করার ফলে কি হবে, প্রতিটা শ্রমে যে বিভাগে দক্ষ সে সেই বিভাগের কাজ করবে। একজন যে কিছুই পারে না তাকে যদি ওই কাজটা দেওয়া হয়, তার সময় লাগবে, তার অভিজ্ঞতা এখানে গেইন করতে পারবে না, বাট ওই কাজের জন্য যে অভিজ্ঞ তাকে যদি ওখানে দেওয়া হয়, তার সময়টাও বাঁচবে এবং তার কাজটা করতে করতে আরও কী হবে, তার এক্সপিরিয়েন্সটা সে গেইন করতে পারবে। এই জন্য বলা হয়েছে শ্রম দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কম সময়, দ্যাট মিনস অল্প সময় লাগবে, পণ্য উৎপাদন এবং শ্রমিকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে, যে তারা এই কাজটা করতে করতে আরও ক্রিয়েটিভ জিনিস তাদের ভিতরে আসবে, তারা এটাকে অ্যাপ্লাই করবে। এই জন্য তিনি কি বলছেন যে উৎপাদন কার্যে শ্রম বিভাগটা জরুরি। তাহলে আমরা এই যে আমি একটা দিয়ে বুঝিয়ে দিলাম, আপনারা এইভাবে যদি বুঝিয়ে এই পার্টটা পড়েন যে উৎপাদন ব্যবস্থাপনার ক্রমধারাটা, যে সর্বপ্রথম কে 1776 সালে, কত সালে, 1776 সালে সর্বপ্রথম কে আলাপ করেন, এটা অ্যাডাম স্মিথ আলাপ করেন। আচ্ছা, এটা কি উৎপাদন কার্যের জন্য শ্রম বিভাগ, তার মূল বক্তব্য কী ছিল, এই মূল বক্তব্য ছিল হচ্ছে শ্রম বিভাগ করতে হবে। তাহলে এটার ফলে এটার এফেক্টটা কী হবে, এটার এফেক্টটা হবে পণ্য উৎপাদনে কম সময় লাগবে এবং শ্রমিকদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে আমরা কি করব, যে আমরা এইভাবে প্রতিটা
আমরা প্রতিটা জিনিস পড়ে নেব। এটার উপরে আরও কিছু টপিকস ছিল, যে অ্যাডাম স্মিথ কিছু বই লিখেছিলেন, চার্লস ব্যাবেজ কিছু লিখেছিলেন, এফ.ডব্লিউ. টেইলর একটা বই লিখেছিলেন। এই বইগুলোর নাম এখানে যদি আসে নাই অসুবিধা নাই, এটা আমি পরবর্তীতে দেখে নিব। আমি ভাবছিলাম এটার মধ্যে আসবে প্রিন্সিপাল অফ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখেন আর একটা কথা আছে বইয়ের উপরে, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে ইউরোপের শিল্প বিপ্লব শুরু হওয়ার পূর্ব পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপনা ততটা সুরক্ষিত ছিল না। এই যে এখানে আছে, এখানে একটা শর্ট কোশ্চেন আছে যে কত সালে শিল্প বিপ্লবের আগে? অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে ইউরোপে, তার মানে শিল্প বিপ্লব কোথাও সংগঠিত হয়েছিল? ইউরোপে সংগঠিত হয়েছিল। এই যে ছোট ছোট কোশ্চেনগুলো এখানে আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের উৎপাদন ব্যবস্থাপনার ক্রমধারার মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে 1832 সালে চার্লস ব্যাবেজ, 1901 সালে এফ.ডব্লিউ. টেইলর, 1908 সালে হেনরি এল গ্র্যান্ট, তার নামে যে গ্র্যান্ট চার্ট করা হয়, গ্র্যান্ট চার্ট কি এটা পরীক্ষা করে নেবেন, এবং গ্র্যান্ট চার্ট কেন করা হয়, সময় নিরীক্ষা করার জন্য গ্র্যান্ট চার্ট তৈরি করা হয়। তারপর হচ্ছে 1914 সালে গিলব্রেথ দম্পতি, ওনারা দুজনে মিলে এটা আবিষ্কার করেন, সেটা হচ্ছে গতি ছবি। আচ্ছা, তারপর হচ্ছে 1914 সালে এফ.ডব্লিউ. হ্যারিসের হচ্ছে লর্ড আকারের মডেল, তার অবদান হচ্ছে লর্ড আকারের মডেল, এভাবে পড়ে নেবেন। ওয়াল্টার সিলভার হচ্ছে উৎপাদন মাত্রা নিয়ন্ত্রণের পরিসংখ্যান, একদম 1945 সালে যেটা ছিল, যেমন পার্ট, সিপিএম, এগুলো কিন্তু আমি আপনাদেরকে লিখে দিয়েছি খাতায়। পার্ট কি, সিপিএম কি, এবিসি কি, ই ও কিউ কি, প্রতিটা জিনিস আমি আপনাদেরকে জুম ক্লাসে লিখে দিয়েছি। সো এগুলো ভালো মতো করে পড়বেন। এই গেল হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনার ক্রমধারা। তারপরে আসতেছে দ্রব্য, পণ্য, দ্রব্য অথবা পণ্য অথবা সেবা। দ্রব্য কাকে বলে? দ্রব্যের বৈশিষ্ট্য। দ্রব্য কাকে বলে? যা স্পর্শ করা যাচ্ছে, যা অনুভব করা যাচ্ছে, যা দেখা যাচ্ছে, মানে দৃশ্যমান, এবং যা মানুষের চাহিদা পূরণ করে, অভাব অথবা চাহিদা পূরণ করতে সক্ষম হয়, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা দ্রব্য বলতেছি। দ্রব্যর কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে, আমি আপনাদেরকে বলছি যে দ্রব্যের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে নিব। দ্রব্য অথবা পণ্য, তাহলে আমাদের সব কোশ্চেন এভাবে আসে যে দ্রব্য। আবার ধরেন একটা উদ্দীপক দিয়ে দেওয়া হলো, উদ্দীপকটা খুব সুন্দর করে উদ্দীপক দিয়ে দেওয়া হলো, এবং উদ্দীপকের মধ্যে দিয়ে দেওয়া হলো যে অমুক, ধরেন যে জনাব অমুক জনাব একটা প্রোডাকশন দিয়ে দিলাম যে তিনি এইগুলা এই করেন। তাহলে 3 নম্বর কোশ্চেনটা এরকম হবে যে জনাব এক্স, তাহলে আমি জনাব এক্স, উনি কি দ্রব্য না পণ্য উৎপাদন করছে? তাহলে এই জিনিসটা আমরা কীভাবে বুঝবো যে যে উনি যে উৎপাদন করছে এটা কি দ্রব্য উৎপাদন করছে না পণ্য উৎপাদন করছে? তখন এইটাকে বোঝার জন্য, এইটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কী করতে হবে? দ্রব্য এবং পণ্যের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, এবং উদ্দীপকটা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে দ্রব্যের বৈশিষ্ট্যগুলো এখানে বিদ্যমান নাকি সেবার বৈশিষ্ট্যগুলো এখানে বিদ্যমান। কিছু কিছু মেইন বৈশিষ্ট্য থাকে, যেমন দৃশ্যমান, অস্পর্শনীয়, সেবার ক্ষেত্রে সংরক্ষণ করা যায় না, পচনশীল, দ্রব্য পচনশীল। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, যেমন আমি বললাম যে কোশ্চেন এরকম হতে পারে যে এটা কি দ্রব্য না সেবা। তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারটা করার জন্য আমাকে দ্রব্য কাকে বলে, সেবা কাকে পড়তে হবে, কাকে বলে পড়তে হবে, এবং দ্রব্য এবং সেবার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়তে হবে, এবং উদ্দীপক থেকে বের করতে হবে যে এগুলো কি দ্রব্যের বৈশিষ্ট্য না সেবার বৈশিষ্ট্য। এই হচ্ছে আমাদের দ্রব্য সেবা থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে। এরপরে আসতেছে হচ্ছে পণ্যের ক্লাসিক প্রকারভেদটা, যে পণ্য কত প্রকার। আমরা পড়তেছি সুবিধাজনক পণ্য, তারপর হচ্ছে বিশিষ্ট পণ্য, অনেক ধরনের পণ্য পড়তেছি। বই দেখে পড়াচ্ছি, তার জন্য হঠাৎ করে বই সচরাচর বই আমার ধরা হয় না। আচ্ছা, পণ্যের প্রকারভেদ। পণ্যের প্রকারভেদের মধ্যে আসতেছে হচ্ছে ভোগ্য পণ্য। পণ্যকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থনৈতিক দিক থেকে পণ্যকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য। ভোগ্য পণ্যকে আবার কয়েক ভাগে ভাগ করতেছে এখানে, সুবিধাজনক পণ্য, বিপণন পণ্য এবং বিশিষ্ট পণ্য। তাহলে আমরা কি বলছি যে সবগুলার কাকে বলে পড়বো এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়বো। কিসের জন্য? প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো মুখস্থ করবো। আচ্ছা, প্রত্যেকটা, যেমন ভোগ্য পণ্য কাকে বলে? আচ্ছা, কোশ্চেন যদি বলা হয় যে কোন ধরনের পণ্য, তখন আপনি বলতে পারেন যে এটা ভোগ্য পণ্য। অথবা যদি বলা হয় যে এটা কোন ধরনের ভোগ্য পণ্য, তখন আপনাকে বলতে হবে যে এটা সুবিধাজনক, এটা আবশ্যকীয়, এটা লোভনীয় না জরুরি পণ্য। তাহলে এভাবে এটাকে ক্লাসিফিকেশন করে আপনাকে এভাবে এটা করতে হবে। তার মানে কি, পণ্যের প্রকারভেদটা আপনাকে খুব ভালো মতো করে পড়ে নিতে হবে, কারণ এটা কোন ধরনের পণ্য। এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে যে আমি একটা উদ্দীপক তুলে দিয়ে বলতে হবে এটা কোন ধরনের পণ্য। এটা হচ্ছে সৃজনশীলের জন্য। আর প্রতিটার উদাহরণ যেগুলো দেওয়া আছে
গেল আমাদের পণ্যের প্রকারভেদ। সেবা পড়ব, সেবার বৈশিষ্ট্য পড়ব। সেবার প্রকারভেদ আমি পড়াই নাই, সেবার প্রকারভেদটা আমাদের ওভাবে না পড়লেও চলবে। তারপরে যেটা আরেকটা পড়িয়েছিলাম হচ্ছে দ্রব্য এবং পণ্যের মধ্যে পার্থক্য। সেটা আমি জুম ক্লাসে আপনাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছিলাম যে এই পয়েন্টগুলো দেখে আপনারা পার্থক্যগুলো লিখে নেবেন। তারপর হচ্ছে বাংলাদেশের সেবা খাতের প্রবৃদ্ধি। এখানে সেবা খাতগুলো সবগুলো করে নেবেন। টেলিযোগাযোগ খাত, শিল্প খাত, স্বাস্থ্য খাত, পর্যটন খাত, আমদানি রপ্তানি খাত, পরিবহন, বিনোদন, ব্যাংকিং, ডাক বিভাগ, বিদ্যুৎ, সমাজসেবামূলক এবং অন্যান্য খাত। এই প্রতিটা খাতের ভিতরে ভিতরে দেওয়া আছে কোনগুলা কি এবং কাকে বলে। এই খাতটা আপনারা ভালো মতো করে পড়ে নেবেন। তারপরে আসতেছে হচ্ছে, আমি কিন্তু সব পড়াই নাই, উৎপাদনশীলতা আমি পড়াই নাই। উৎপাদনশীলতার চ্যালেঞ্জ আমি পড়িয়েছি, উৎপাদনশীলতা কাকে বলে এবং উৎপাদনশীলতার চ্যালেঞ্জ পড়িয়েছি। চ্যালেঞ্জগুলো মানে একটা কোম্পানি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, একটা নতুন জায়গায় একটা কোম্পানি স্থাপন করতে গেলে অথবা একটা ফ্যাক্টরি দিতে গেলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এইটা। এবং এই ক্লাসটা যেদিন করিয়েছিলাম সেদিন কিন্তু এই টপিকটা নিয়ে আমি আলোচনা করেছি যে কী ধরনের কোশ্চেন এখানে হয়। আচ্ছা, তারপরে পড়াবো হচ্ছে, তারপর পড়িয়েছি গত ক্লাসে কাস্টমাইজেশন অথবা ক্রেতা কেন্দ্রিকতা। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকেও একটা উদ্দীপক আসে যে কাস্টমাইজেশন কি, বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে, অথবা কাস্টমাইজেশনটা একটা হোটেলের জন্য একটা কাস্টমাইজেশন কেন গুরুত্বপূর্ণ, অথবা আমি একটা কোশ্চেন তুলে দিলাম, দেওয়ার পরে বললাম যে এই যে হোটেলের উন্নতি এটা কি কাস্টমাইজেশনের জন্য জরুরি, এদিকে একটা হোটেল বা একটা প্রতিষ্ঠান চালানোর জন্য কাস্টমাইজেশন কতটা প্রয়োজন, এই ধরনের কোশ্চেন হবে। তাহলে এই টোটাল চ্যাপ্টারটা থেকে আমি কি পড়ব, উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, তারপর হচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধির বিভিন্ন খাত, দ্রব্য সেবার বৈশিষ্ট্য কাকে বলে এবং দ্রব্যে বা পণ্যের প্রকারভেদ। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাস্টমাইজেশন। বেশি কিন্তু পড়া লাগবে না। তাহলে আমরা এই টোটাল চ্যাপ্টারটা থেকে আজকে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা দেখবেন, শুনবেন এবং খাতা বই বের করে প্রিভিয়াস ক্লাসগুলোতে কী কী করিয়েছি, জুম ক্লাসগুলোতে কী কী কোশ্চেন করেছি সেই কোশ্চেনগুলো নিয়ে বসবেন। দেখবেন যে প্রতিটা কথাই কিন্তু বলা হয়েছে এবং কী কী ধরনের কোশ্চেন হবে সেগুলো বলা হয়েছে। এবং আশা করি কোশ্চেনটা পাওয়ার পরে আপনারা বুঝবেন যে ক্লাসগুলো কতটা জরুরি ছিল। যারা করেন নাই তারা বুঝবেন, যারা করেছেন তারা বুঝবেন যে ম্যাডাম ক্লাসের মধ্যেই সমস্তটা ক্লিয়ার করে দিয়েছেন এবং মাঝে মধ্যে কোশ্চেনও বলে দেওয়া হচ্ছে কী ধরনের কোশ্চেন আসতে পারে না কী কোশ্চেন আসছে। সো কাজেই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন, কী ধরনের কোশ্চেন আসবে আমি বলে দিয়েছি ক্লাসের মধ্যে। তাহলে এই পুরো চ্যাপ্টারটা আমাদের আজকে পড়া হয়ে গেল। আমি পড়া হয়ে গেলে বলতে হচ্ছে জাস্ট একটা রিভিশন দিলাম, জাস্ট একটা কনসেপ্ট দিলাম যেন এই ক্লাসটা দেখেও আপনারা পড়তে বসেন। আর একটা ক্লাস পাবো আমি, সেটা হচ্ছে নেক্সট স্যাটারডেতে শনিবারে আমার একটা ভিডিও ক্লাস যাবে। সেই ভিডিও ক্লাসটাতে আমি 3 নম্বর চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টারটা, সেটা হচ্ছে উৎপাদন মাত্রা, সেটা ঠিক এইভাবে রিভিশন দিব এবং আমি আশা করব এই রিভিশন দেওয়ার সময় আপনারা থাকবেন। আর কালকে হচ্ছে তোমাদের থার্সডে যদি হয় বৃহস্পতিবারে আমি মেবি আপনাদের সাথে ক্লাসে থাকতে পারবো কালকে। সেটা হচ্ছে যে আমি আপনাদের ফিনান্স ম্যাডামের ক্লাসটা, যদি আপনাদের ফিনান্সের প্রয়োজন না হয় তারপর আমি ফিনান্স ম্যাডামের ক্লাসটাতে আপনারা সবাই উপস্থিত থাকবেন, সেই ক্লাসটা নেওয়ার আমি চেষ্টা করবো। এফবি ক্লাসটা আমি নিলে এই চ্যাপ্টারটা থেকে যাদের কোনো প্রবলেম থাকবে, শর্ট কোশ্চেন হোক, যে কোশ্চেন হোক, প্রবলেম থাকলে সেই ক্লাসটা আমরা সলভ করার চেষ্টা করবো। জুম ক্লাসগুলোতেও থাকেন, আবার আজকে যে ক্লাসটা গেল সেই ক্লাসটা দেখেন এবং নেক্সট ক্লাসটা দেখবেন। নেক্সট ক্লাসে আমি থার্ড চ্যাপ্টারটা রিভিশন দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এবং অবশ্যই আপনারা এমপি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা রাখবেন এমপি পরীক্ষা দিতে হবে এবং এমপি পরীক্ষার খাতা সিলেবাস দেওয়া হয়ে গেছে। যারা এখন পর্যন্ত সিলেবাস দেন নাই তারা অবশ্যই 22 তারিখে এসে খাতার সাথে সিলেবাসটা নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।